প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের এই ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বা ফার্স্ট ইউনিটের ভূগোলের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তবে এর উত্তরটাও কিন্তু তোমরা কোথায় পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো দেখো, সিলেবাস তোমাদের হচ্ছে এখানে আমি দেওয়া আছে, দেখে নাও। প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবীর গতিসমূহ এখান থেকেই আর থাকবে, আর ভারতের মানচিত্র, আর হচ্ছে তোমার আর ভারতের সম্পদ। এই তিনটে চ্যাপ্টারের উপর বেস করে তোমাদের কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে, আর পূর্ণমান থাকবে 1 ঘন্টা 15 মিনিট। এখান থেকে যদি তোমরা দেখো, এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এমসিকিউ থাকবে 7খানা, এসএকিউ থাকবে 8খানা, 2 মার্কসের প্রশ্ন তোমাকে 3টে লিখতে হবে, 3 মার্কসের প্রশ্ন 3টে লিখতে হবে, আর 5 মার্কসের একটা। টোটাল আর মানচিত্র 5, এই মিলিয়ে টোটাল মিলিয়ে হচ্ছে কত তোমার 40 নম্বরের কিন্তু তোমার অ্যাকচুয়ালি পরীক্ষা হবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে দেখো, শুধুমাত্র আমি তোমাদের কিন্তু এই ভূগোলের উত্তর দেবো না, ইতিহাস এবং বাংলার উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এইগুলো সব পেইড পিডিএফ, কী বললাম, এগুলো পেইড পিডিএফ, উত্তরগুলো পেইড পিডিএফ, তোমাকে কিন্তু পেইড করে নিতে হবে। পার পিডিএফের দাম কত? 39। অর্থাৎ যদি তুমি শুধুমাত্র এটা নাও তো 39, শুধু যদি এটা নাও তো 39। এবার তুমি যদি বলো দাদা এরকম তো হবে না, আমি পুরোটাই নিতে চাই তোমার কাছ থেকে, আমি বাংলা, ইতিহাস, ভূগোল, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ ভূগোল, ইতিহাস আর বাংলা, ঠিক আছে? 3টে সাবজেক্ট রেডি করেছি ফার্স্ট ইউনিটের ক্লাস 9-এর। যদি তোমরা এই 3টে সাবজেক্ট নিতে পারো তাহলে তুমি ধরে নাও এখান থেকে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে? 3টে সাবজেক্ট একসাথে নিলে কত পড়বে? 3টে সাবজেক্ট একসাথে নিলে 179 পে করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? প্রায় 220 টাকা দাম আছে, তোমাকে 220 টাকা দিতে হবে না, তুমি শুধুমাত্র 179 পে করলে কিন্তু হয়ে যাবে, এর বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখে নিই সাজেশনগুলো। প্রথম অধ্যায় থেকে আমরা দেখব 2 বা 3 নম্বর প্রশ্ন যে সাজেশনগুলো আছে সেগুলো। কি কাকে বলে বা বলতে কি বোঝায়, সংজ্ঞা দাও। আর ওই যে তোমাদের অ্যান্সার পিডিএফ দেখালাম, ওর মধ্যে কিন্তু এক্সটেন্সিভলি সবটাই আমি করে দিয়েছি, ঠিক আছে? ওখানে অনেক প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দেওয়া আছে, তুমি দেখে নাও। কি কাকে বলে বলতে কি বোঝো, সংজ্ঞা দাও। জিওয়েট আলোকবর্ষ, জিপিএস আকাশগঙ্গা, জলচক্র, দিগন্তরেখা, নীহারিকা, ছায়াপথ বা গ্যালাক্সি, জিআইএস, এগুলো কি বা কাকে বলে বা বলতে কি বোঝায় খুব ভালো করে করবে। তারপর দেখো টিকা লেখো করবে। ইসরো, বামন গ্রহ, আর্যভট্ট, কুলীন গ্রহ, উপগ্রহ, অন্তস্থ গ্রহ, বহিস্থ গ্রহ। এখান থেকে পার্থক্য করবে, গ্রহ উপগ্রহের পার্থক্য। এরপরে দেখো অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহের মধ্যে পার্থক্য, তারপরে গোলক ও অভিগত গোলকের মধ্যে পার্থক্য। পৃথিবীকে নীল গ্রহ বা জলগ্রহ বলা হয় কেন? পৃথিবীর সর্বত্র একই সময় সূর্যাস্ত সূর্যোদয় সূর্যাস্ত না হওয়া কি প্রমাণ করে? পৃথিবীর পূর্ব প্রান্তে প্রথম সূর্যোদয় কি প্রমাণ করে? পৃথিবী আমাদের কাছে সমতল বলে মনে হয় কেন? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন? মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়? ধূমকেতু অনেকদিন পর পর দেখা যায় কেন? এরপর এই অধ্যায় থেকে 5 নম্বরে যেটা করবে, পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ দাও। পৃথিবী মানুষের একমাত্র বাসস্থল ব্যাখ্যা করো। জিপিএস কি, জিপিএসের ব্যবহারগুলি আলোচনা করো। পৃথিবীর অভিগত গোলাকৃতির সম্পর্কে যুক্তি দাও। পৃথিবী মানুষের আবাসস্থল রূপে গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। এরপরে অথবা এখান থেকে করবে পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটার কারণগুলি ব্যাখ্যা করো। এইবার আমরা আসবো দ্বিতীয় অধ্যায়, যেটা তোমাদের হচ্ছে পৃথিবীর গতি, ঠিক আছে? এই দ্বিতীয় অধ্যায় থেকে কী করে প্রথম পার্টে করবে দেখো, কি বা কাকে বলে বা বলতে কি বোঝায়, এই পার্টটা, ঠিক আছে? এখানে কি করবে, সৌর বছর, উষা ও গোধূলি, মহাকর্ষ সূত্র, চন্দ্রমাস, সৌরদিন, ঋতুচক্র, সৌর বৎসর কাকে বলে, মাধ্যাকর্ষণ শক্তি কি, রবিমার্গ বা ক্রান্তিবৃত্ত কি, নক্ষত্র দিন বা বলতে কি বোঝো, ঠিক আছে? এই পার্টগুলো খুব ভালো করে করবে। তারপর দেখো টিকা লেখো, এখান থেকে টিকা করবে খুব ভালো করে। প্রথম 1 নম্বর টিকা করবে তোমরা যেটা, নিশীথ সূর্য বা মধ্যরাতের সূর্যের দেশ, ফ্রেলের সূত্র, অধিবর্ষ বা লিপ ইয়ার, ছায়াবৃত্ত, অপসূর বা অনুসূর অবস্থা। তারপর দেখো মহাবিষুব বা জলবিষুব, কোরিওলিস বল কি, ঠিক আছে? তারপর দেখো পার্থক্য কি, আবর্তন গতি ও পরিক্রমণ গতি, অপসূর ও অনুসূর অবস্থা, কর্কট সংক্রান্ত মকর সংক্রান্তি, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা। তারপর দেখো নিরক্ষীয় অঞ্চলে সর্বদা
গ্রীষ্ম ঋতু বা একই ঋতু বিরাজ করে কেন? রবি মাঘ বা সূর্যের আপাত বার্ষিক গতি সম্পর্কে লেখো। 6 নম্বর কোরিওলিস বল সম্পর্কে যা জানো লেখো। 7 নম্বর মেরু প্রবাহ বা মেরুগতি সম্পর্কে সংক্ষিপ্ত লেখো। 8 নম্বর পৃথিবী থেকে আমরা ছিটকে পড়ি না কেন? 9 নম্বর পৃথিবীর কোথায় ঋতু পরিবর্তন হয় না এবং কেন? এর পরবর্তী এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্নগুলো পড়বে। ঋতু পরিবর্তন চিত্রসহ বর্ণনা করো। পৃথিবীর আবর্তন গতির কারণ ও ফলাফল আলোচনা করো। পরিক্রমণ গতির ফলে দিনরাত্রি সংঘটিত হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। 4 নম্বর করবে পৃথিবীর পরিক্রমণ গতির কারণ ও ফলাফল আলোচনা করো। এর পরবর্তী চলে আসবে 7ম অধ্যায় ভারতের সম্পদ থেকে। এখান থেকে কী বা কাকে বলে বলতে যে প্রশ্নগুলো করবে, প্রথমে করবে যেটা দেখো, সম্পদ কাকে বলে বা কি, এই ব্যাপারগুলো। পুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ, জীবাশ্ম জ্বালানি, সাগর সম্রাট ও সাগর বিকাশ, কালো হিরে, তরল সোনা, ওএনজিসি, আকরিক, খনিজ, চিরাচরিত শক্তি, অচিরাচরিত শক্তি, বায়ু শক্তি, সৌরবিদ্যুৎ, পারমাণবিক শক্তি, সৌরশক্তি, এনটিপিসি, লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কেন? জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? এই যে পার্টগুলো আছে এইগুলো খুব ভালো করে করবে। তারপর দেখো টিকা লেখো। ওপেক, বোম্বে হাই, এনটিপিসি, ওএনজিসি। পার্থক্য লেখো। ম্যান ও ম্যান, পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদ, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি, গচ্ছিত সম্পদ ও প্রবহমান সম্পদ। এইগুলো খুব ভালো করে পার্থক্যগুলো করবে। 4 নম্বর করবে সম্পদ কাকে বলে? স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো। সম্পদ সৃষ্টির উপাদানগুলি আলোচনা করো। সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। সম্পদ সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি লেখো। জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী, কারণ ব্যাখ্যা করো। সম্পদের কার্যকারিতা তত্ত্ব বলতে কী বোঝো? 10 সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকাটি ব্যাখ্যা করো। এইগুলো তোমরা সম্পদ থেকে করবে। আরও যেগুলো করবে, আকরিক লোহার, লৌহ আকরিকের ব্যবহারগুলি লেখো। সৌরশক্তির ব্যবহারগুলি লেখো। পারমাণবিক শক্তির ব্যবহার লেখো। ঠিক আছে? এরপরে এখান থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো করবে সেগুলো কি করবে? 1 নম্বর দেখো, সম্পদ সংরক্ষণের সংজ্ঞা দাও। সম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। 2 সম্পদের সংজ্ঞা সহ বৈশিষ্ট্য আলোচনা করো। 3 সম্পদ সৃষ্টির উপাদানগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 4 চিত্রসহ ভারতের বিভিন্ন অঞ্চলের কয়লার আঞ্চলিক বন্টন বর্ণনা করো। 5 কয়লার ব্যবহারগুলি ও গুরুত্ব উল্লেখ করো। 6 খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। তার পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বরে কি করবে? 7 নম্বরে করবে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারত জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে বেশি অগ্রসর কেন? উদাহরণসহ ব্যাখ্যা করো। তারপর একটা করে পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। 9টা করবে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তির বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর 10 নম্বর করবে ওপেক সম্বন্ধে যা জানো লেখো। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ ভূগোল সাজেশান। ঠিক আছে? তো আমি আরও একবার একটু তোমাদেরকে বলতে চাই, একটু ওয়েট করো। যে বিষয়টা তোমাদের বলতে চাই যে 179 পে করলে তোমরা কিন্তু বাংলা, ইতিহাস, ভূগোল ফার্স্ট ইউনিটের সমস্ত পয়েন্ট ভিত্তিক কিন্তু নোটসগুলো পেয়ে যাবে। এখানে ভূগোলের দেখো অধ্যায় ভিত্তিক এমসিকিউ এসিকিউ 2 মার্কস করা আছে, 3-5 করা আছে। ইতিহাসের এমসিকিউ এসিকিউ 2 মার্কস করা আছে। এখানেও ইতিহাসেরও 4-8 মার্কস কিন্তু করা আছে। ঠিক আছে? তারপরে দেখো এখানে দেখো বাংলার কিন্তু সবটাই করা আছে, এমসিকিউ এসিকিউ 3 মার্কস, আবার দেখো 5 মার্কসের কিন্তু সব করে দেওয়া আছে। তো বন্ধুরা, যদি তোমরা এই ভিডিওগুলো নিতে চাও, যদি তোমরা পিডিএফগুলো নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? 179 পে করলে কিন্তু হয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি আমার পেমেন্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।